ক্ষমতাকে প্রশ্ন করে গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আমাদের আজকের আলোচনার বিষয় ইরান পরিস্থিতি এবং বাংলাদেশের অবস্থান। এ নিয়ে আলোচনা শুনবো অতিথিদের কাছ থেকে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় নবনির্বাচিত সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট রাজনৈতিক বিশ্লেষক আবু সাঈদ খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। সাঈদ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। একটু ভিন্নভাবে আলোচনা শুরু করতে চাচ্ছি। 1991-এ যখন বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করলো, তখন এরকম একটি ইরাক ইরান যুদ্ধের মুখে পড়ল শুরুতেই। 2001-এও এমনই একটি বাস্তবতার মুখে পড়ল এবং 26 সালে এসেও নতুন সরকার গঠন করার সাথে সাথেই এরকম একটি বাস্তবতার মুখোমুখি হতে হলো। যদিও মধ্যপ্রাচ্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের শ্রমবাজার এবং বিশেষ করে জ্বালানি তেলের বাজার, যে দুটোর উপরে আমাদের অর্থনীতি, আমাদের সব কিছুই নির্ভর করে। এমন বাস্তবতায় আসলে বাংলাদেশের অবস্থান কেমন হওয়া উচিত? যদিও আজকে সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল, ওনার সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে এবং তিনি আহ্বান জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রকে ইরানের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত এই পরিস্থিতি সমাধান করবার জন্য, বা যুদ্ধ যাতে শান্ত হয় বা দুপক্ষই যাতে নিবৃত হয়, আহ্বান জানিয়েছেন। আসলে এর বাইরে আর কি কিছু করার আছে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন এবং কেমন হওয়া উচিত। আমাদের পররাষ্ট্রনীতি একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, সেটা স্বাধীনতোত্তর মুজিব সরকার, জিয়া সরকার, খালেদা জিয়া সরকার সব ক্ষেত্রেই ছিল, এমনকি প্রথম দিকে শেখ হাসিনা সরকারও ছিল। এবং তারেক রহমান সরকার এসেই বলেছেন যে জিয়ার পররাষ্ট্রনীতি হবে অনুসরণ করবেন। কিন্তু অনুসরণীয়। শেখ হাসিনার যখন এই 15 বছরের স্বৈরশাসন আমলে পররাষ্ট্রনীতি তার ভারসাম্য হারিয়ে ফেলে, এটা ভারত ঘেঁষা পররাষ্ট্রনীতি গ্রহণ করে, নতজানু ভারতের নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করে। সেখান থেকে বেরিয়ে আসাটা অন্তর্বর্তী সরকারের এবং পরবর্তী সরকারের কর্তব্য। কিন্তু অন্তর্বর্তী সরকার সেখান থেকে বেরিয়ে এসে তারা মার্কিন ঘেঁষা, মার্কিনের প্রতি নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করে। এটি কিন্তু সমাধান না এবং এর মধ্য দিয়ে ভারসাম্য হারিয়ে যায়। তো আমরা সঙ্গত কারণে আশা করেছিলাম যে রাজনৈতিক সরকার এসে তারা একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, বাংলাদেশের যে ঘোষিত পররাষ্ট্রনীতি অতীতের সরকারগুলো শেখ হাসিনার এই 15 বছরের স্বৈর শাসন ছাড়া বাকি সব সরকারই কম বেশি যেটা অনুসরণ করেছে, বাংলাদেশ সেই জায়গায় থাকবেন। কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম যে আসার পরে, বিশেষ করে এই যে ইরান হামলাকে কেন্দ্র করে পরপর 3টে স্টেটমেন্ট বাংলাদেশ দিল। প্রথমটাতে মার্কিন যে যুদ্ধ বাদিয়েছে তার কোনো উল্লেখ নেই, বরং ওই সব জায়গায় যে সব জায়গা আক্রান্ত হয়েছে কিংবা ইরানের দ্বারা আক্রান্ত হয়েছে সেই সব জায়গা ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে, যদ্দূর আমার মনে পড়ে, আপনিও খেয়াল করেছেন। দ্বিতীয়, খামেনিকে হত্যা করা হলো, এটা নিন্দা জানানো হয় নাই এবং সেই দিক দিয়ে মোদি সাহেব নিন্দা জানান নাই, বাংলাদেশও নিন্দা জানালো না। যদিও সারা পৃথিবীতে নিন্দার ঝড় উঠছে, এমনকি খোদ মার্কিন দেশেও জনগণের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও এটাকে নিন্দা জানিয়েছেন যে এটা কোনো পদ্ধতি হতে পারে না। একটা দেশে ইচ্ছে করলে কাউকে তুলে নিয়ে আসবেন, ইচ্ছে করলে কাউকে মেরে ফেলবেন, তো এটা তো একটা সেই বর্বর মধ্যযুগ, কেন তাকেও ছাড়িয়ে যায়, যেখানে জাতিসংঘ বলে একটি সংঘ আছে। তো সেই জায়গা থেকে তো নিন্দা, পরে অবশ্য নিন্দা জানিয়েছেন। তো এই নিন্দা জানানোটা উচিত ছিল। আজকে যেটা বলেছেন, আহ্বান জানিয়েছেন, কিন্তু আমি এইমাত্র স্টেটমেন্টটা দেখলাম, তো একটা পত্রিকাতে এই স্টেটমেন্টে দেখলাম উনি বলেছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা মার্কিনের হাতে নেই। তো কার হাতে? যুদ্ধ থামানো কি ইরানের হাতে? যুদ্ধ কি ইরান শুরু করেছে? আমি এটা তো বুঝলাম না। আপনি দেখেন, আমি তো কালের কণ্ঠ, সম্ভবত আমি কালের কণ্ঠে এটাকে আমি দেখলাম, যেমন আমি সেখান থেকে উদ্ধৃতি করি।
না, উনি বলেছেন এমনকি দেশটি যুদ্ধ বন্ধ করা এখন শুধু যুক্তরাষ্ট্রের হাতে নেই, এমনকি দেশটির একার সিদ্ধান্ত নয়। তা কার সিদ্ধান্ত? না, এখানে তো আহ্বান জানিয়েছেন, এটা ঠিক ইসরায়েল তো আছে। একটি ফ্যাক্টর, ইসরায়েলের কোন হাতেও তো অনেক কিছু। যুক্তরাষ্ট্র যদি এগ্রি না করে, কেন যুক্তরাষ্ট্র তো ইসরায়েলের লেজ না, যুক্তরাষ্ট্রের লেজই ইসরায়েল। ইসরায়েল যত শক্তিশালী হোক, যত প্রভাবী থাক, কিন্তু যুক্তরাষ্ট্র এখানে মূল ফ্যাক্টর। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশ ধরিমাছ নাসুই পানি একটি পথ অবলম্বন করছে? হ্যাঁ, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি থেকে প্রতিফলন নাই। হয়তো এটা ঠিক যে তারেক রহমান যেটা বলেছেন যে খালেদা জিয়ার নীতি অনুসরণ করবেন, সেই সময় জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি অনুসরণ করবেন, কিন্তু বাস্তবে আমরা বিশেষ করে বাস্তবে মানে কি পররাষ্ট্রমন্ত্রীর স্টেটমেন্টগুলোতে সেটার প্রতিফলন দেখছেন। মানে আপনি কি হতাশ? মানে যে প্রত্যাশা আপনার আরো প্রত্যাশা ছিল? আমি আমার প্রত্যাশা পূরণ হয় নাই, যেটা এটা করার দরকার ছিল সেইটা একটা। আমাদের সঙ্গে এই পার্লামেন্টারি নবনির্বাচিত একজন বিএনপি দলীয় সংসদ সদস্য আছেন, সাদাত হোসেন সেলিম ভাই। সাইদ ভাইয়ের প্রত্যাশা পূর্ণতা পায়নি। আপনাদের সরকারের, নবগঠিত সরকারের যে পররাষ্ট্র নীতি প্রত্যাশা করেছিলেন সেটি আপনারা করতে পারেননি। আপাতত ওনাদের স্টেটমেন্ট মনে হয়। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেটা বলেছেন যে বিএনপি সরকার ক্ষমতা আসার পরে একটা যুদ্ধ, মানে তিনবার যদি আমরা দেখি, ইতিমধ্যে ইনফ্যাক্ট জিয়াউর রহমানকেও এরকম একটি যুদ্ধ মোকাবিলা করতে মীমাংসা করতে হয়েছে এবং তিনি মানে সেটা মানে করেছেনও। তো এখন কিছুদিন পূর্বে, বেশ কিছুদিন হয়ে গেল যে আপনার ইউক্রেনের যে যুদ্ধের দাম আমাদেরকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত করেছে, আমাদের অর্থনীতির উপর, আমাদের সব কিছুর ক্ষতিগ্রস্ত, সারা বিশ্বে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ব অর্থনীতিতে যুদ্ধটা আসলে বিশ্বের অর্থনীতির উপর একটা ব্যাপক ধরনের ক্ষতিগ্রস্ত করে। আমরা অবশ্যই শঙ্কিত এবং আমরা চাই যে যুদ্ধটা যত তাড়াতাড়ি আলোচনার মাধ্যমে হোক বা যে কোনোভাবে মীমাংসা করতে চাই আর কি। আর যেটা বলেছেন, আমাদের যে পররাষ্ট্রনীতি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা মানে অন্ধভাবে কাউকে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, কারণ আমরা ছোট দেশ, আমরা অনেক দেশের উপর বিভিন্ন কারণে নির্ভরশীল। সেই বিষয়গুলো আমাদেরকে বিবেচনায় আনতে হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা নিয়ে আমরা শঙ্কিত এই কারণে যে মধ্যপ্রাচ্যে শুধু আমাদের শ্রম রপ্তানির বাজার সেটা না, পাশাপাশি আমাদের প্রচুর রপ্তানি পণ্য সেখানে যাচ্ছে। আমাদের মধ্যপ্রাচ্যের একটা বড় ধরনের গার্মেন্টসের বাজার আছে। মধ্যপ্রাচ্যের এই বাজার থেকে আমরা আবার আফ্রিকার গার্মেন্টসের বাজারটাকে কন্ট্রোল করি এবং এটা বাঙালিদের দ্বারাই পরিচালিত একটা বড় মার্কেট মধ্যপ্রাচ্যে। পাশাপাশি যে আমাদের সবজি, মাছ, এগুলো মানে প্রচুর ব্যাপকভাবে বহুমাত্রিক বাজার, বহুমাত্রিক বাজারটা আছে, সেই বাজারটা ক্ষতিগ্রস্ত। পাশাপাশি যে তেলের যে পাইপলাইনে যে তেলের ব্যাপারটা আছে, গ্যাসের ব্যাপারটা আছে, এটাও আমাদের ক্ষতিগ্রস্ত একটা আশঙ্কা আছে। যেহেতু আপনার বক্তব্য ধরেই যদি আমি একটি প্রশ্ন রাখি, বহুমাত্রিক সুবিধা বা বহুমাত্রিক বাজার যদি আপনি বলেন, তাহলে তো এই জায়গায় আমার স্বার্থ আরও বেশি শক্তিশালী ভয়েস রাইজ করবার কথা ছিল। সাইদ ভাই, আমার বিষয়টা এরকম মনে হয় যে আরও বেশি শক্তিশালী ভূমিকা থাকবার তো কথা ছিল। না, দেখুন, এখানে তো আপনার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে যৌথভাবে হামলা করেছে এবং যেটা বলেছেন যে আপনি এটা শুধু যুক্তরাষ্ট্রের উপর বিষয়টা নির্ভর করছে না। এখন যেহেতু তারা যৌথভাবে হামলা করছে, যৌথভাবে সিদ্ধান্ত নিতে হবে। এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এখন এটার মধ্যে জড়িয়ে গেছে। মানে পররাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য সেটি ঠিক আছে। জি, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা ঠিক আছে। আর আপনার একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আমেরিকা আমাদের মানে অর্থনৈতিক একটা বিরাট পরাশক্তি এবং তাদের সেখানে দাতাদের মধ্যে বড় দাতা না, বড় একদিকে দাতা, একদিকে যদি আপনি বলেন যে বৈদেশিক মুদ্রা আহরণের মধ্যে মধ্যপ্রাচ্যের পরেই কিন্তু আমাদের আমেরিকা থেকে সবচেয়ে বেশি আমাদের রেমিটেন্স আসছে সেখান থেকে। আবার আমাদের জন্য সবচেয়ে বড় রপ্তানির বাজার। সবগুলো মিলিয়ে আমাদের কিন্তু ভারসাম্যমূলক বক্তব্য রাখতে হবে। যদিও আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, এবং এই যুদ্ধটা যে মানে মানবিকতাকে ভুলুণ্ঠিত করছে, আজকে মধ্যপ্রাচ্যের দেশে দেশে আক্রান্ত হচ্ছে, আবার ইরাকের যে ইরানের মধ্যে যথেষ্ট রকমের আপনার বাংলাদেশ তো রিঅ্যাকশন দেখাতে গিয়ে তো গুলিও করতে পারে না। না, বাংলাদেশ তো আর এখানে এই যুদ্ধের কোনো অংশীদার হবে না, না, বাংলাদেশ তো এখানে কোনো যুদ্ধের অংশীদারও হবে না। কিন্তু ইন্টারেস্ট তো আছে, অবশ্যই ইন্টারেস্ট আছে, এবং সেটা তো আপনার মধ্যপ্রাচ্যে বাংলাদেশের স্বার্থ আছে, আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থ আছে। সেই জন্য বলা যে বাংলাদেশ একটা ভারসাম্যমূলক অবস্থান নিয়ে আছে। এখন এই যে একটা বৈরী সময় বাংলাদেশকে একটা ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি নিতে হবে। বাংলাদেশ তো সাইদ ভাই যেটি বললেন যে সারা বিশ্ব যেখানে নিন্দার ঝড় চলছে, বাংলাদেশ তো ন্যূনতম নিন্দা জানাতে পারতো।
না, নিন্দা বাংলাদেশ জানিয়েছে, হয়তো একটু পরে জানিয়েছে আর কি। আমরা তো যে কোনো হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আমরা এইভাবে একটা হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না, ব্যক্তিগতভাবে সমর্থন করি না। অথবা আপনার যে পদ্ধতিতে এখন হামলাটা হচ্ছে এবং সবকে একসাথ করে এনে মেরে ফেলছে, একজনকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আসলে এই মোড়লগুলি কিন্তু কখনোই আমরা পছন্দ করি না, ব্যক্তিগতভাবে বলেন বা রাষ্ট্রীয়ভাবে বলেন, আমরা পছন্দ করি না। বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে সাইদ ভাইয়ের বক্তব্য যদি আমি একটু সারাংশ করি, বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে বা দেখাতে গিয়ে বশ্যতা হয়ে যাচ্ছে না তো? না, বন্ধুত্ব দেখাতে গিয়ে কোনো বশ্যতা হয়ে যাচ্ছে না। সারা পৃথিবীর আপনার ট্রেন্ডটা যদি দেখেন, সেখানে কিন্তু অনেক মানে পৃথিবীর অনেকগুলো দেশ কিন্তু এখানে আপনার এখন পর্যন্ত নীরব আছে। আমরা আশঙ্কা করছি যে ভবিষ্যতে যদি এই যুদ্ধকে কেন্দ্র করে চীন এবং রাশিয়া যদি সেখানে একটা অংশগ্রহণ করে, তারা যেটি আছে, আবার উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া তারাও আছে, সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি কিন্তু আসলে ভালোর দিকে যাচ্ছে না। কিন্তু আজকে যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে পররাষ্ট্র, যে এটা আলোচনার মধ্যে এটা মানে সমাধান করা দরকার। আমরা মনে করি যে এটা এনাফ। ইতিমধ্যে যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে, উভয় পক্ষের ক্ষয়ক্ষতি হয়েছে। আমেরিকা হয়তো সরাসরি আক্রান্ত না হলেও আমেরিকান ঘাঁটিগুলো কিন্তু যে যুদ্ধ করে যার সাথে করে, তারপর দুই আপনি দেখেন, পক্ষেরই তো আপনি দেখেন আমাদের যুদ্ধটা আমাদের কলম্বো পর্যন্ত চলে আসছে কিন্তু, বুঝছেন, আরেকটু আগালে কিন্তু শ্রীলঙ্কা পর্যন্ত শ্রীলঙ্কা পর্যন্ত চলে আসছে, আরেকটু আগালে কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে আমাদের জন্য যথেষ্ট ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে যদি সেটা যুদ্ধের মধ্যে আমাদের অংশগ্রহণ করতে হয়। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশের মধ্যে আমাদের যাত্রী আটকে গেছে, এবং আপনি জানেন যে কখন তারা মানে দেশে ফেরত যায়, হয়তো ভিসার মেয়াদ 2 দিন, 3 দিন, 4 দিন, এরকম অবস্থায় কিন্তু তারা ফেরত যায়, আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি। কিন্তু এখন এই মুহূর্তে তাদের যে মানে ভিসার সমস্যাটা, সেটা অবশ্য পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে এটাকে 1 মাস পর্যন্ত এক্সটেনশন করানোর ব্যাপার, সেই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি। সেটা করেছে। এবং আপনি দেখেন আপনার এই যে এয়ারপোর্টে যে আটকে গেছে, তাদের ব্যাপারে খোদ প্রধানমন্ত্রী হতে আরম্ভ করে অন্য যারা কনসার্ন মিনিস্ট্রি আছেন, অতীতে কিন্তু আমরা এইভাবে দেখি নাই যে একদম পুরো 3-4টা মন্ত্রণালয় একসাথে এয়ারপোর্টে বসে আপনার সংকটের সমাধান করার জন্য নির্ঘুম রাত কাটিয়েছে। এটা একটা পজিটিভ দিক আমাদের তরফ থেকে। আর আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানটা অনেকগুলো বিষয়বস্তুর উপর নির্ভর করছে। এটি কি আপনি নাগরিক হিসেবেও একই কথা বলতেন? আজকে আপনি এমপি, ক্ষমতাসীন রাজনৈতিক দলের এমপি হিসেবে পাশ কাটাচ্ছেন না তো? না, দেখুন, আমাকে তো, যেহেতু আমি এখন সরকারি দলের একজন সদস্য, আমাকে তো সরকারি দলের যে নীতি এবং তাদের যে বক্তব্য, সেটাকে আমাকে করতে হবে। নাগরিক হিসেবে আমার অবস্থান হয়তো ভিন্ন থাকতেও পারে, কিন্তু আমি যখন গণমাধ্যমে কথা বলবো, তাকে আমাকে সরকারের পক্ষেই কথা বলতে হবে, এবং আমার অবস্থানটা তো সেরকম। আমি আপনাকে বলার চেষ্টা করি যেটা, যে আমেরিকার সাথে আমাদের অনেক কিছু ব্যাপার নিয়ে আমাদের স্বার্থ, বিশেষ করে আমাদের তৈরি পোশাক একটা বড় বাজার আমেরিকাতে, এমনি শুল্ক নিয়ে আমরা নানা রকম ঝামেলার মধ্যে আছি। এই তৈরি পোশাক বন্ধ হলে বাংলাদেশের অর্থনীতির চাকাটাই বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেকগুলো চুক্তিও আছে, ভবিষ্যতে কিছু বড় বড় চুক্তি আছে, ভবিষ্যতে কিছু চুক্তি হবে। সব মিলিয়ে বাংলাদেশের ভারসাম্যমূলক যে অবস্থানটা, এটাকে আপনি কোনো অবস্থান নতজারু বলতে পারেন না, বা এটাতে আমাদের দেশের স্বার্থ বিরোধী বলতে পারেন সাইদ না। ভাই বলছিলেন যে এটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি মনে হচ্ছে না। আচ্ছা, উনি বলছেন, কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে এটা ভারসাম্যমূলক। যেমন অতীতের সরকারটা একপাক্ষিক হয়ে গেছে, তারা পুরোটাই আমাদের প্রতিবেশী ভারতের উপর নির্ভরশীল হয়ে গেছে, তাদের কোনো নিজস্ব শক্তিতে ছিল না। কিন্তু বাংলাদেশ এখানে কিন্তু সবাই সাথে বন্ধুত্ব, সবাইকে আপনার এই ছোট্ট একটা বাংলাদেশ, সেখানে একদিকে চীন, একদিকে আমেরিকা, একদিকে ভারত, এই 3টা পরাশক্তিকে বাংলাদেশ মোকাবিলা করেই বাংলাদেশকে। আচ্ছা সাইদ ভাই, আমাদের এমপি সেলিম ভাই যেটি বললেন, সাদু সেলিম ভাই, তিনি বললেন যে ঠিক আছে, কিন্তু আসলে বন্ধুত্ব দেখাতে গিয়ে বশ্যতা হচ্ছে কিনা আপনার কাছে কি মনে হয়? আপনি ওরকম কিছু বলবার চেষ্টা না না, বিষয়টা হলো যে স্টেটমেন্টে আমাদের পররাষ্ট্রনীতি, ভারসাম্যপূর্ণ যে পররাষ্ট্রনীতি, কিংবা জিয়া রহমানের সময় যে কার্যক্রম ছিল পররাষ্ট্রনীতি ক্ষেত্রে, যেসব পদক্ষেপ ছিল, ইভেন খালেদা জিয়ার সময় ছিল, এখন পর্যন্ত এই স্টেটমেন্টকে এটাকে কেন্দ্র করে এটা হয়নি। আর একটা হলো অন্তর্বর্তী সরকার যেগুলো করেছে, এখন আমার মনে হচ্ছে সেই লাইবিলিটিস আমাদের বহন করতে হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে হুটহাট কোনো অন্তর্বর্তী সরকার কোনো হুটহাট সিদ্ধান্ত গ্রহণ করে নাই, কিন্তু আমরা তো দেখলাম যে হুটহাট সিদ্ধান্ত, তাদের সঙ্গে ক্রয় চুক্তি, এতগুলা সে এয়ার ফ্লাইট কিনবে ইত্যাদি ইত্যাদি, যে সব চুক্তি করলো, এবং পরে অভিনন্দন জানাতে গিয়ে প্রধানমন্ত্রীকে নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে গিয়ে ট্রাম্প সাহেব যেটা বললেন, মিস্টার ট্রাম্প বললেন যে যেটা আমাদের মোটেই সম্মানজনক না, উনি বললেন যেসব অর্ডার দিয়ে আছে ওগুলো তাড়াতাড়ি কিনে ফেলেন। যদি আমি বক্তব্যটাকে ইন্টারপ্রেট করি, ব্যাখ্যা করি, তাহলে মনে হবে যে ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে যা যা অর্ডার দিয়েছেন এগুলো তাড়াতাড়ি কিনেন। তো এটা আমাদের জন্য সম্মান বয়ে আনে না। আর উনি বলেছেন যে উনি এনসিপির সঙ্গে, জামাতের সঙ্গে আলাপ করেছিলেন, এটা বিষয় না। সমস্ত কিছুই বাংলাদেশে একটা দেশে পাবলিক করতে হয়। আর একটা হচ্ছে কতদিন পরে নতুন সরকার আসবে,
তার আগে উনি চুক্তিগুলো করে ফেলবেন, কেনাকাটা সব চুক্তি করবেন। অর্ডার দেওয়া আছে, হ্যাঁ অর্ডার দেওয়া আছে, এখন আমাদের তো অর্ডার দিতে গিয়া ভাগ্যিস, মানে আপনার কাছে কি এটা বর্ষতা মনে হচ্ছে? এই ভাগ্যিস, শোনেন, ভাগ্যিস যে এখানে মার্কিন অর্থাৎ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, যে রায়ের মধ্য দিয়ে আমাদেরকে খানিকটা স্বস্তি এনে দিয়েছে। হ্যাঁ, তাছাড়া বাকি যেটা করেছেন আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকারের লাইবিলিটিস সেগুলা রিভিউ করা উচিত। যেসব চুক্তি করেছে এটাকে আমরা বহন, লায়াবিলিটিস বলছেন কেন? এটা লায়াবিলিটিস কেন? এটি তো আমাদের অর্জনও হতে পারে না, অর্জন হয় না। পাবলিকলি আমাদের পার্লামেন্ট হবে, কয়েকদিন পরে পার্লামেন্ট বলবে, সেখানে আলাপ আলোচনা হবে, জনগণ। আর আপনি চুক্তি করার পরে আলোচনা করে তার হয় না, আপনাকে আলোচনা করার ভিতর দিয়ে এটাকে পাবলিক করতে হবে। আলাপ আলোচনা, জনগণ অংশগ্রহণ করবে, সংসদে এটা নিয়ে তুমুল বিতর্ক হবে, তারপরে সিদ্ধান্ত হবে, যেটা ডেমোক্রেটিক প্রসেস। এবং সেই প্রসেসের জন্য সমস্ত জাতি যখন অপেক্ষা আছে, তখন আমাদের অন্তর্বর্তী সরকার কতগুলো চুক্তি করে ফেললো, এমনকি পোর্টটা দেওয়ার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করলো। পোর্টের শ্রমিকরা এটাকে আপাতত ঠেকিয়ে রেখেছে। তো এতে করে আমাদের অর্থনীতি, একদিকে চুক্তির আপনি লায়াবিলিটিস বলছেন, আবার নতুন করে যুদ্ধ অবস্থা, এবং যুদ্ধ বড় হচ্ছে ডে বাই ডে, এই সবটা মিলিয়ে আমাদের অর্থনীতি এবং আমাদের ভূ রাজনীতি কোন জায়গায় গিয়ে ঠেকবে, এবং নতুন সরকারের জন্য এটা মোকাবেলা করা কতটা কঠিন হবে বা কত সহজে মোকাবেলা করতে পারবে বলে আপনি মনে করেন? এই প্রশ্নের উত্তর শুনবো আমরা ছোট্ট একটি বিরতির থেকে ফিরে। দর্শক, আর কাবেল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবেল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক আবু সাঈদ খান, আছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য, বিএনপি দলীয় সংসদ সদস্য সাআদাত হোসেন সেলিম ভাই। বিরতির আগে সাঈদ ভাই আপনাকে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আপনার বক্তব্য অনুযায়ী একদিকে একপেশে হয়ে যাওয়া, আবার যুদ্ধ অবস্থা এবং বিগত রিজিমের যে দুঃশাসন এবং লুটপাট, সবটা মিলিয়ে আমাদের সামনে তো বেশ কিছু চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন এনার্জি চ্যালেঞ্জ, রেমিটেন্স চ্যালেঞ্জ। যেমন ঈদ, বিশেষ করে এই ফেস্টিভ্যালগুলোকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আমাদের আসে। এবার সেই জায়গায় আমরা ধাক্কা খেতে পারি, এরকম সম্ভাবনা দেখছি। এই চ্যালেঞ্জগুলো আসলে নতুন সরকার মোকাবেলা করবার জন্য তাদের সেই সক্ষমতা বা সেই সাহস আছে, সক্ষমতা কতটুকু আছে? প্রথমত হচ্ছে এই চ্যালেঞ্জগুলো তো একটা পরিস্থিতির শিকার হয়েছে, যে একটা ঘটনাকে সামনে রেখে, যেমন এই সরকার তার শপথ গ্রহণের পরে রমজান মাস শুরু হলো, তো রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ করা, তারপরে সামনে ঈদ এসছে, আর এই সময় একটা যুদ্ধ বেঁধে গেল। তো এমন যুদ্ধ, যে যুদ্ধের সাথে যেখানে আমাদের বাজার, বিশেষ করে আমাদের শ্রম বাজার, অন্য বাজার আছে কিন্তু শ্রম বাজারটা একটা বড় বাজার, তো রেমিটেন্সটা আসে এখান থেকে। তারপরে হচ্ছে তেলের দাম বেড়ে গেলে অলরেডি আমাদের বিদ্যুৎ ঘাটতি হয়ে যাবে, ইউরোপের তেলের দাম ডাবল হয়ে গেছে, তো সেখানে এটা নিয়ে ব্যারেল প্রতি $10 বেড়েছে মনে হয় এখনো পর্যন্ত। হ্যাঁ, তো তেলের দাম সেখানে বেড়ে যাচ্ছে। তো আমাদের এখানে যদি দামটা একইভাবে তো বেড়ে যাবে, কারণ আমরা তো পৃথিবী থেকে উৎপাদন খরচও তো বেড়ে যাবে পণ্যের। আমরা তো ওই সে পৃথিবী থেকে বিচ্ছিন্ন না। তো এখন যদি হরমুজ প্রণালী বন্ধ করে দিছে, এখন আবার শ্রীলঙ্কা পর্যন্ত চলে এসছে হামলা, পাকিস্তান সেটা তো আসছেই। পাকিস্তান সেখানে বিকল্প পথে তেল আমদানি করছে সৌদি আরব থেকে, বিকল্প পথে, এবং সেটা অনেক ঘুরপথ, মানে অনেক খরচ বেড়ে যাবে। বাংলাদেশেও যদি ঘুরপথে তেল আনতে হয়, খরচ বেড়ে যাবে। তো একদিকে বাড়তি দাম, অন্যদিকে বাড়তি খরচ, এটা হয়ে যাবে। তো দ্রুত দামটা বেড়ে যাবে এই সময়। আর তেলের দাম বেড়ে যাওয়া মানে হচ্ছে দ্রব্য মূল্য বেড়ে যাবে, সব কিছুই বেড়ে যাবে, বাজার এরপর নিয়ন্ত্রণ রাখা খুব কষ্ট। আবার আমাদের নতুন সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ কতটা সুবিধা, হ্যাঁ সে তো আছে, সেটা আমি বাদ দিলাম, পরে আসি সেটা। দ্বিতীয়ত হচ্ছে গভর্নমেন্টের কিছু ওয়েলফেয়ার কমিটমেন্ট আছে, এবং যেটাকে আমরা অভিনন্দন জানাই, সমর্থনযোগ্য কতগুলা রয়ে গেছে, যেমন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, তারপরে হচ্ছে হেলথের ব্যাপারে যে 1 লক্ষ হেলথ কর্মী নিয়োগ করা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ইতিবাচক। কেননা এর আগে শেখ হাসিনার শাসনামলে ছিল প্রজেক্ট কেন্দ্রিক, অর্থাৎ মেগা প্রজেক্ট কেন্দ্রিক উন্নয়ন, এটা কনসেপ্ট। তো তারেক রহমানের পলিসির মধ্যে তার কেন্দ্রবিন্দুতে মানুষ আছে,
মানে মাইক্রো ডেভেলপমেন্ট, একেবারে মাইক্রো লেভেল থেকে। না, মানুষকে কেন্দ্র করে ডেভেলপমেন্ট, এবং সেখানে হ্যাঁ মাইক্রো, সেখানে ম্যাক্রো হতে পারে, কিন্তু কেন্দ্রবিন্দুতে আছে মানুষ। তো এই জায়গাটা করার পরে সেখানে নিশ্চয়ই একটা অর্থ দরকার, এবং এই অর্থ কোথা থেকে পাওয়া যাবে নিশ্চয়ই বিএনপি পার্টি হিসাবে একটা হোমওয়ার্ক করেছে, এটা নিয়ে একটা কাজ করেছে। তো আজকে তার হিসাব মিলবে না কিন্তু, কেননা জিনিসপত্রের দাম বেড়ে যাবে। যুদ্ধের পরে যে যুদ্ধ পূর্ব পরিস্থিতিতে যেটা অ্যানালাইসিস করা হয়েছিল, সেই মূল্যায়নটা যুদ্ধোত্তর পরিস্থিতি কিংবা যুদ্ধ চলমান অবস্থায় কিংবা যুদ্ধোত্তর পরিস্থিতিতে এই হিসাবটা মিলবে না। সেখানে দেখা যাবে যে তার খরচের যেসব হিসাব, সেই হিসাব মিলছে না এবং সেই টাকা আসছে না এবং সংকটে পড়ে যেতে পারে। তো সেটাও গভর্নমেন্টের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমি এটা বলতে চাই না যে চ্যালেঞ্জ দেখে এখান থেকে পিছনের কোনো সুযোগ নেই, কিন্তু এটা একটা চ্যালেঞ্জ, কিংবা এটাতে তার কাজগুলোকে ওয়েলফেয়ার স্টেপিংগুলো বিঘ্নিত হবে, বিলম্বিত হবে। তো এইটা একটা হতে পারে, সেইটা একটা সমস্যা রয়েছে। তেলের দাম বাড়লে তো সেখানে জনমনে বিদ্যুৎ উৎপাদনেও তো ঘাটতি হবে, বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি হবে, এবং এগুলো, এবং সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের এলএনজিটা বন্ধ হয়ে যাচ্ছে। এলএনজিটা হরমুজ প্রণালী ছাড়া আর সেকেন্ড অপশন কোনো নেই, কিংবা আনতে হলে ওই ঘুরপথে আনতে হলে সেটাও অনেক না, সেটা কাতার থেকে আনতে হলে তো কাতার নিজেও তো আক্রমণের মধ্যে আছে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত না অন্য পথে আনার চেষ্টা করতে পারে, তারপরে কখন কে জাহাজ ডুবে দেবে কিংবা ডুবে যাবে, তো সেটার তো কোনো গ্যারান্টি নেই। সেই সব ঝুঁকি নিয়ে তাদেরকে চলতে হবে। তো এই অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তেলের দাম বেড়ে যাওয়া, তেল দুষ্প্রাপ্য হয়ে যাওয়া, মানে আমাদের অর্থনীতি সবচেয়ে বড় অন্য জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, এবং সেই সঙ্গে এক ধরনের, এবং মানি ইনফ্লেশনটা বেড়ে যাবে। হ্যাঁ, মানি ইনফ্লেশন বেড়ে যাবে, মানে যা যা অর্থনীতির যা যা মানে বিগত রিজিম যে একটা মানে অসহিষ্ণু পর্যায়ে কিন্তু ইনফ্লেশন রেখে গেছে, সেই জায়গা থেকে আমরা কাটিয়ে উঠবার আগেই আরেক ধরনের বিপর্যয়ের মুখে। তার মানে আরেকটা হচ্ছে যে পররাষ্ট্রনীতিতেও ভারসাম্য হারায় ফেলতে পারে। যেমন পররাষ্ট্রমন্ত্রী যেভাবে কথা বলছেন, তাতে আমার কাছে মনে হয় বাংলাদেশ তার দীর্ঘদিনের অনুষ্ঠিত পররাষ্ট্রনীতি, শেখ হাসিনা শাসনামল বাদ দিয়ে যে পররাষ্ট্রনীতি ছিল, সেই পররাষ্ট্রনীতিতে যে যতটা ব্যালেন্স ছিল, এই ব্যালেন্সটাও ক্ষুণ্ণ হতে পারে বলে আমার মনে হচ্ছে। তো বাংলাদেশকে এইসব ব্যাপারগুলোকে হিসাবে নেওয়া দরকার, আমলে নেওয়া দরকার, সতর্ক হওয়া দরকার, এবং বাস্তবতাকে নিরিখে নতুন করে পরিকল্পনা এবং চিন্তা ভাবনা করা এখনই উচিত বলে আমি মনে করি। সেলিম ভাই, আপনাদের পরিকল্পনা আছে বা আপনাদের সরকারের এইটি নিয়ে কোনো মানে হোমওয়ার্ক তো আছে, যুদ্ধ পূর্ববর্তী হোমওয়ার্ক আপনাদের আছে, কিন্তু এই যুদ্ধ অবস্থা বা যুদ্ধ পরবর্তী সময়ের যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জের মুখে আপনারা পড়তে পারেন, এই চ্যালেঞ্জগুলো কাটাবার জন্য বিকল্প চিন্তা কি আপনাদের কোনো হোমওয়ার্ক বা প্ল্যান এ বি সি এরকম আছে কি না? না হলে যে সাইদ ভাই বললেন আপনারা সুন্দর সুন্দর কিছু মানুষ ঘনিষ্ঠ, জীবন ঘনিষ্ঠ কিছু উদ্যোগ নিয়ে এসছেন বা শুরু করেছেন, এগুলো হোঁচট খেতে পারে। দেখুন, আমরা আমাদের সরকার শপথ নিয়েছে 17 তারিখ। আমাদের প্রত্যেকেরই ধারণা যে আমরা 17 তারিখ 19 তারিখ থেকে রমজানের মধ্যে দেশের অর্থনীতি একটা ধাক্কা খায়, জিনিসপত্রের দাম বাড়ে, আর বাংলাদেশে একবার দাম বাড়লে সেটা আর কমে না। এটা তো আমাদের মাথার মধ্যে রমজানটা ছিল, যে রমজান আসলেই একটা মানে বাজারে একটা মূল্যের উপর একটা চাপ সৃষ্টি হয়, মধ্যবিত্ত সেটা কিন্তু প্রস্তুত ছিল বলে আপনি দেখেন বাজারে কিন্তু বাজার মূল্য স্থিতিশীল আছে। বাজার মূল্য দুই একটা হয়তো মানে কিন্তু সবজির বাজার কিন্তু আসলেই নাগালের বাইরে, দুই একটা যেটা সবজি মানে কাঁচা মরিচ, বেগুন, এগুলোর মৌসুম না হওয়ার কারণে বাড়ে, সেটা ধরুন কিছুটা বাড়ে, আবার সব রোজার পরে কমে আসে ব্যবহারের কারণে, এবং এটা সাপ্লাই এবং ডিমান্ডের উপর যে ভারসাম্যের একটু চাপ সৃষ্টি সেটার কারণে। কিন্তু এটার ব্যাপারে তো আমাদের হোমওয়ার্ক ছিল, এটার ব্যাপারে আমার চিন্তাভাবনা ছিল, প্রত্যেকের কনসার্ন ছিল এটার ব্যাপারে। কিন্তু যুদ্ধটা তো আর আমাদের জন্য আপনার সিলেবাসে ছিল না। এখন যুদ্ধটা যেহেতু লেগেই গেছে, এবং যুদ্ধের উপর বহুমাত্রিক একটা মানে সমস্যা সৃষ্টি হবে অর্থনীতির উপর, বিশ্ব অর্থনীতিতেই, বিশ্ব অর্থনীতির উপর, আমাদের অর্থনীতির উপর। জানেন আমাদের যে মানে বৈদেশিক মুদ্রা মানে বা বিদেশিরা যে টাকাটা পাঠায়, ঈদকে কেন্দ্র করে একটু বেশি পয়সা পাঠায়, সেইটার মধ্যে আমরা একটা ধাক্কা খাবো মধ্যপ্রাচ্যের মধ্যে। তারপরে আপনার তেলের একটা সংকট সৃষ্টি হলে সেটা আমরা মুখ কাটিয়ে ওঠা অত্যন্ত কঠিন। আমার প্রশ্ন হচ্ছে যে এগুলো নিয়ে বিকল্প কোনো চিন্তা বা আলাপ আলোচনা আপনাদের মধ্যে আছে? আমাদের কতটা মজুদ আছে, কত ইন চলবে, বিকল্প কীভাবে আনা যাবে, এগুলো নিয়ে চিন্তা আছে। যেমন আজকেই বলা হয়েছে যে আপনার
অপ্রয়োজনীয় আলোকসজ্জাটা কমিয়ে আনার জন্য আমরা রমজানের মধ্যে প্রত্যেকটা বাজারে একদম খুব মানে বেশি আলোকসজ্জা দেখি, আমরা আলোকের ব্যবহার দেখি, সেটাকে কমিয়ে আনার জন্য একটা নির্দেশনা দিয়েছে। তারপরে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করাটাকে একটু পরিহার করার চেষ্টা বলেছে, গণপরিবহন মাধ্যমে ব্যবহার করার জন্য। সেটাও তো 2-1 দিনের মধ্যেই ব্যাপার, একটা সিলিং করে কিন্তু দিল, আমাদের সেটা মজুত বলবে। তো আছে 18 দিনের মাত্র। না, আমাদের 20 দিনে ছিল, এখন 18 দিন, যতদিন যাবে ততদিন কম। কিন্তু আমরা যদি এটা রেশনিং সিস্টেম চালু করতে, তো আমাদের হবেই। আমাদের তেলের ব্যাপারে রেশনিং সিস্টেম চালু করতে হবে, বিদ্যুতের ব্যাপারে আমাদের রেশনিং সিস্টেম চালু করতে হবে, অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহারকে নিরুৎসাহিত করতে হবে। বিভিন্ন রমজানের মধ্যে বিভিন্ন মার্কেটের মধ্যে যে ঢালাওভাবে একদম মানে বিদ্যুতের যে ব্যবহারটা, আলোকসজ্জার যে ব্যবহারটা, সেটা আমাদের বাস্তবতার কারণেই আমাদের কমিয়ে আনতে হবে। এই প্রস্তুতিগুলো সরকারের পক্ষে আছে, সরকারের। কিন্তু এটা কতদিন যুদ্ধ যদি একটু প্রলম্বিত হয়? যুদ্ধ খুব বেশি আর প্রলম্বিত হওয়ার সুযোগ নেই, কারণ মধ্যপ্রাচ্যে সেটা প্রত্যেকটা তো দেশে স্পেকুলেশন, হ্যাঁ না মানে তথ্য। না, যদি যেমন আমরা ধারণা করেছিলাম যে ইউক্রেনের যুদ্ধ খুব দ্রুত শেষ হয়ে যাবে, আজও চলছে। কিন্তু আজও চলতেছে। ইউক্রেন মাথা নত করবে, কিন্তু ইউক্রেন মাথা নত করে নাই। ইরানের ব্যাপারে আমাদের একই অবস্থা। ইরান আপনার কোনো অবস্থায় তারা তো তাদের শক্তি দিয়ে মানে লড়ে যাবে এবং তারা তো সেই মনোভাবটাই ব্যক্ত করছে, এবং সেটা হলে আমাদের বিশ্ব অর্থনীতির জন্য এটা ক্ষতিকর হবে। শুধু যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, পাকিস্তান ক্ষতিগ্রস্ত হবে, সেখানে আপনার ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত হবে, ভারত, আমাদের বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, মায়ানমার ক্ষতিগ্রস্ত হবে। এই দেশগুলোতে আমরা আপনার এই তেলের উপর নির্ভরশীল, আমরা তো জ্বালানির উপর নির্ভরশীল, এবং মানে এলএনজি যেটা, সেটাও একটা মানে শুধু তো কাতার ভিত্তিকে সবচেয়ে বেশি, সেখানেও তো কাতার থেকেই আমাদের এলএনজি একমাত্র কাতার থেকে আসে। মানে কাতার থেকে, তো সেটাও আমাদের একটা আমাদের হোঁচট খাওয়ার জন্য একটা বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি করবে। না, এটা কাটানোর জন্য যেমন আপনাদের যে ওয়েলফেয়ার সাইড বাই যেটি বললেন, কনসার্ন যেটি ব্যক্ত করলেন, সেটি হচ্ছে আপনাদের কিছু ওয়েলফেয়ার প্রজেক্ট আছে যেগুলো যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলোতে তো প্রচুর সাবসিডি দিতে হবে গভর্নমেন্টকে। তো অর্থনীতি যদি কলাপস করে বা ধাক্কা খায় সেক্ষেত্রে, এবং এর বাইরে মানি ইনফ্লেশন কিন্তু বড় চ্যালেঞ্জ। তো এই জায়গাটা আসলে ম্যানেজমেন্টটা দেখুন, এখন মার্চের প্রথম সপ্তাহ, আমরা জুনের প্রথম সপ্তাহে আমরা বাজেট দেব। এই জিনিসগুলো সবগুলো মানে আপাত দৃষ্টিতে বাজেটের মধ্যে সংকলন করা হবে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড, এবং 10 মার্চ থেকে তো শুরু হচ্ছে। 25 না 12 মার্চ, না 10 মার্চ তো ফ্যামিলি কার্ড প্রথমে ওটা করাইলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে আমরা বিভিন্ন জেলায় একটা পাইলট প্রকল্প হিসেবে নিয়েছি, কিন্তু আমরা ব্যাপকভাবে হয়তো জুনের পরে এসে বাজেট সংকলন করার পরে আমরা নামবো। 5 বছরে 25 কোটি গাছ লাগানোর যে পরিকল্পনা, তার মধ্যে আপনার সরকার তো মানে জুনের মধ্যে গাছটা লাগাতে হবে, মূলত জুন জুলাই। সারা বাংলাদেশে এই মুহূর্তে গাছের পরিমাণ আছে 1 থেকে 1.5 কোটি গাছের সংস্থান আছে। বাকিটাও ব্যবস্থা করতে হবে প্রত্যেকটা, মানে বিশেষ করে প্রত্যেকটা গ্রাম কেন্দ্রিক, এবং আপনার গ্রামের দুস্থ মহিলাদেরকে সামাজিক গ্রাম কেন্দ্রিক, গ্রামের মহিলাদেরকে সম্পৃক্ত করে চারা রোপণ করার একটা সিদ্ধান্ত আসবে, এবং তারা সেখান থেকে গ্রামের মহিলাদের থেকে সেই চারাগুলো সরকার সংগ্রহণ করবে, প্রায় 3-3.5 কোটির মতো চারা। এগুলো তো একটা অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। এখন অবশ্যই আমরা বলতে পারি যে হ্যাঁ, যুদ্ধ আমাদের একটা হোঁচট খাওয়াবে, যুদ্ধ আমাদের একটা বাধাগ্রস্ত করবে। আমরা তো কায়মনো ভাইকে চাইবো যে যুদ্ধটা তাড়াতাড়ি শেষ হোক। আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ বা পার্লামেন্টের যারা অপোজিশন, তাদের জন্য এটি একটি অপরচুনিটি হবে কিনা আপনাদের বিরুদ্ধে? খুব বেশি এরকম হবে না, না খুব বেশি হবে না। মানে এটা বহু বছরের পরে গণতান্ত্রিক একটা শাসন ব্যবস্থার জন্য আমাদের বহু ত্যাগ তিতিক্ষা এবং রক্তক্ষয়ের পরে একটা সরকার গঠিত হয়েছে জনগণের ভোটের মাধ্যমে, এবং জনগণের ভোটের মাধ্যমে সরকারকে তো অবশ্যই সময় দিতে হবে এবং সরকার কর্মকাণ্ড করতে হবে। বিরোধী দল তো শুধু বিরোধীদের খাতিরে বিরোধিতা করলে হবে না, বিরোধী দলকে দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে। যুদ্ধটা সরকারি দল বিরোধী দলের না, যুদ্ধের ব্যাপারটা তো শুধু সরকারি দল বিরোধী দলের না। বিরোধী দল যদি তাদের আপনার সজাগ দৃষ্টি রাখে এবং সরকারের ভুল ত্রুটি নিয়ে কথাবার্তা বলে, কোথাও হোঁচট খেলে সেখানে যদি আবার মানে শক্ত হয়ে দাঁড়ানোর ব্যাপারে উপদেশ দেয়, সেটা আমরা অবশ্যই গ্রহণ করব। কিন্তু যুদ্ধকে কেন্দ্র করে বিরোধী দলের কোনো অপরাজনীতি করার কোনো সুযোগ তো বাংলাদেশের নাই, এবং আমরা তো এটা মানে মেনে নেব না। আপনাদের তো বিরোধী দল একটা না, একটা পার্লামেন্টে আর একটা আছে এখন গোপনে। না, গোপনে যারা আছে তারা আপাতত অনেকদিন আরও গোপনে থাকতে হবে। তারা যে অপকর্ম করে গেছে, তারা জনগণের কাছে সেভাবে সাহায্য পাবে না। আর এখন যে বিরোধী দল আছে, আমরা অবশ্যই আশা করবো তারা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে তারা এই দুর্যোগের সময় তাদের ভূমিকাও অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ যুদ্ধ তো আসলে দেবালয়কেও যেমনি জ্বালায়, তেমনি নগরকেও জ্বালায়। সেটা তো বটেই। এখন আমাদের যে বিরোধী দল আছে, বিরোধী দলের সাথে তো আমাদের ওয়ার্কিং রিলেশনটাকে আমরা আরও ভালো করে মানে নিচ্ছি, এবং আমাদের দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য বা আমেরিকায়
আমেরিকাকে এরকম যুদ্ধ বন্ধ বা শান্তি চুক্তির বা মধ্যস্থতার কোনো উদ্যোগ নেওয়ার মতো কোনো সুযোগ আছে কিনা? আমরা দেখেছিলাম জিয়াউর রহমান, আপনারা যেহেতু জিয়াউর রহমানের কূটনীতিতে বা পররাষ্ট্রনীতিতে ফিরবেন এই ঘোষণা দিয়েছেন যে জিয়াউর রহমান তো এরকম যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়েছিলেন, আপনাদের সরকারের পক্ষ থেকে বা মাননীয় প্রধানমন্ত্রী বা আপনাদের মন্ত্রী পরিষদের যে দায়িত্বশীল যা রয়েছেন ওনারা কি এরকম কোনো উদ্যোগ নিতে পারেন কিনা? নেবার তো সুযোগ আছে যদি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি আপনারা ফলো করেন। নেওয়ার সুযোগ আছে এবং আশা করি বাংলাদেশ নেবে। আমাদের মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ থামানোর জন্য অনেক চেষ্টা করেছেন এবং তিনি একটা আল কুদ্দুস কমিটির সহসভাপতি ছিলেন, সে দায়িত্ব নিয়ে তিনি কাজ করেছেন এবং সেটা প্রশংসিত হয়েছেন। তিনি সে সাহসও দেখিয়েছেন, যুদ্ধ ময়দানে চলে গেছে। এখানেও অবশ্যই আমরা আমাদের আপনারা সেই সাহস দেখাবেন। অবশ্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের তো অবশ্যই সাহস আছে। আপনি বলতে পারেন যে কোনো প্রোটোকল ছাড়া, কোনো আপনি নিরাপত্তা ছাড়া তিনি চলাফেরা করছেন, তাহলে তিনি তো ইতিমধ্যেই তার সাহসিকতার পরিচয় দিয়েছেন। জনবান্ধব তিনি কর্মসূচি গ্রহণ করছেন, জনগণের ভোগান্তি এড়িয়ে চলার জন্য তিনি বিভিন্ন কর্মসূচি নিচ্ছেন এবং তার আচার আচরণে, চলনে বলনে, কথাবার্তায় তা প্রকাশ পাচ্ছে। যুদ্ধ থামানোর ব্যাপার নিয়ে বাংলাদেশের যেই মানে অবস্থান, সেই অবস্থান তো আমরা আগেই বলেছি, আমরা কারোর সাথে বলিতে চাই না। সেই অবস্থান থেকে আমরা যুদ্ধ থামিয়ে দেওয়ার জন্য বা যুদ্ধ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাবো এবং সেক্ষেত্রে যদি কোনো আপনার মানে ভূমিকা রাখার প্রয়োজন হয় অথবা ভূমিকা রাখার সুযোগ থাকে, বাংলাদেশ অবশ্যই সেই সুযোগটা গ্রহণ করবে এবং আমরা যুদ্ধ থামাতে পারলে তো আমাদেরই লাভ সবচেয়ে বেশি। অন্য আরও আলোচনা শুনবো আপনাদের দুজনের থেকে। আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে আরও আলোচনা শুনবো। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। শাহাদ হোসেন সেলিম ভাই, আপনার সাথে আলোচনায় ছিলাম। সাইদ ভাই বিরতির আগে আলোচনায় বলেছিলেন যে আপনারা দুই ধরনের লায়াবিলিটিসের মধ্যে আছেন। একটা হচ্ছে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি আপনাদের জন্য এক ধরনের লায়াবিলিটিস নির্বাচনকে কেন্দ্র করে, আরেকটি হচ্ছে বিগত সরকারের কিছু চুক্তিকে সাইদ ভাই আপনাদের লায়াবিলিটিস মনে করছেন। এটি আশীর্বাদ নয় কেন? আপনারা কি লায়াবিলিটিস মনে করছেন? না না, বিগত সরকার তো বেশ কিছু ভালো কাজ করেছে, অবশ্যই ভালো কাজ করেছে এবং সেটা দেশের জন্য নয়, এটা ইউনিসেফ স্যার নিজের জন্য। অন্তর্বর্তীকালীন না না, অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই মানে ভালো কাজ করেছেন, সেটা জনগণের জন্য নয়। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান তার জন্য অনেকগুলো ভালো কাজ করেছেন। তিনি তার আপনার সুদ মকুব করে নিয়েছেন, অনেক দিন পর্যন্ত সুদ দিতে হবে না, ট্যাক্স দিতে হবে না, সেটা পাস করে নিয়েছেন। তিনি তার ব্যবসাকে সম্প্রসারণ করেছেন, আপনার গ্রামীণ বিশ্ববিদ্যালয়, তারপর তিনি ম্যান পাওয়ার লাইসেন্স নিয়েছেন তিনি, এবং যাওয়ার আগে দিয়ে তিনি নিজকে 1 বছরের জন্য ভিভিআইপি আপনার ঘোষণা করে দিয়ে গেছেন। অনেকগুলো ভালো কাজ করেছেন। আর অন্তর্বর্তীকালীন সরকার, অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার এখতিয়ার বহির্ভূত অনেকগুলো কাজ করেছেন, যেটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের নাই। প্রথম কথা হলো যে তিনি নির্বাচনকে অনেক বিলম্ব করেছেন। উনি 6 থেকে 9 মাসের মধ্যে নির্বাচন দিয়ে সরে যাওয়ার দরকার ছিল, তাতে করে অনেকগুলো কাজ অন্তর্বর্তী সরকার না করে সেটা নির্বাচিত সরকারের জন্য করা হতো। আমরা সবসময় জানি অন্তর্বর্তীকালীন সরকার রুটিন ওয়ার্কের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। উনি রুটিন ওয়ার্কের বাইরে গিয়ে করতে পারেন, কিন্তু তিনি বেশ কিছু চুক্তি করেছেন, যেটার আপনার দায় দায়িত্ব এখন নতুন সরকার এসে পড়বেন, যেটা ওনার দরকার ছিল না। উনি সেটা আপনার লায়াবিলিটিস মনে করেন না? অবশ্যই সেটা আমরা তো চুলসিরা বিশ্লেষণ করছি এবং যে খুব বেশি ভালো হয়েছে এটা বলার মানে কোনো কারণ নাই। পাশাপাশি ধরেন তিনি আপনার, আমরা যখন সমস্ত জাতি নির্বাচন নিয়ে ব্যস্ত, উনি সহ ওনার আপনার নৌ পরিবহনের যে আছেন ব্রিগেডিয়ার শাখাওয়াত উন্মাদ হয়ে গেছেন চট্টগ্রাম বন্দরকে বিদেশি হাতে তুলে দেওয়ার জন্য। আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত, আমাদের ডেডলাইন 31 জানুয়ারির ভিতর ওনারা চুক্তি করবেন। সেখানে একদিকে চট্টগ্রাম বন্দরে আন্দোলন হচ্ছে, একদিকে আদালতে মামলা হচ্ছে। আদালতের উপর ওনারা যথেষ্ট প্রভাব বিস্তার করেছেন, অ্যাটর্নি জেনারেলকে ডেকে এনে তা ওনারা একদিকে হাদির জানাজা, অন্যদিকে এবং বিচারপতির সাথে ওনারা ব্যক্তিগতভাবে দেখা করেছেন। এগুলো আসার পরও আমাদের পক্ষ থেকে কোর্ট পরিবর্তন করা, কোর্টের উপর অনাস্থা দেওয়া এবং মামলার, যেমন আমি ব্যক্তিগতভাবে এটার বিপক্ষে মামলা করেছি, মামলা করে আমরা কোর্ট পরিবর্তন করেছি, কোর্ট পরিবর্তনে কোর্টের উপর অনাস্থা দিয়েছি। কোর্ট বলছে না, আমাদের সিদ্ধান্ত আমার থেকে আসতে হবে, আমি সিদ্ধান্ত দেব। আমরা শুনানি থেকে বিরত ছিলাম, শুনানি বয়কট করেছি। তার পরবর্তীকালে আমরা স্টেটাসের জন্য আমরা মামলা করেছি। সেখান থেকে মোটামুটিভাবে মামলার বেড়াঝাড়ে পড়ে সরকারকে পিছ নামতে হয়েছে। আমরা কোনোভাবে চেয়েছি 12 তারিখ বা 9 তারিখ পর্যন্ত পার করার জন্য, আমরা মামলা করে আদালতের মাধ্যমে 12 তারিখটা পার করার কারণে পিছিয়ে গেছি। কিন্তু এই যে আলোচনাগুলো অপ্রয়োজনীয়ভাবে এগিয়ে নিয়েছে মানে মধ্যপ্রাচ্য বা ইউএর সাথে যে মানে আপনার যে G2G পদ্ধতিতে আলোচনা করেছে, এগুলো আমাদের লাইব্রেরিটা এখন আমাদেরকে আপনার অনেকটা কাঁধে নিয়েই আমাদেরকে আগাতে হবে, মানে বাড়তি চাপ নিয়ে আগাতে হবে। এই বাড়তি চাপ কাটিয়ে খুব সহজে ওয়েলফেয়ার কাজগুলো করতে পারবে। আচ্ছা, প্রথম হচ্ছে সেই সদিচ্ছা দরকার।
সদিচ্ছা আছে, সদিচ্ছা তো সরকারের আছে। আমরা দেখছি। সরকারের মানে কি এখন হচ্ছে যে সরকারের মানে প্রধানমন্ত্রীর আছে। যাকে দিয়ে, হ্যাঁ প্রধানমন্ত্রী আমি ধরে নিলাম আছে, কিন্তু যাকে দিয়ে করাবেন তার যদি সেই সদিচ্ছা না থাকে, তিনি যদি সেই চুক্তির পক্ষেই যুক্তি দিতে থাকেন, তাহলে কি হবে? অতএব তাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে এখানে কোন চুক্তিটা ঠিক, কোনটা বেঠিক, এবং করা উচিত হয়েছে কিনা। মানে আপনি আপনি স্পেসিফিক কোনো ব্যক্তির কথা বলছেন? না না, পররাষ্ট্র মন্ত্রণালয় যদি প্রধানমন্ত্রীর পলিসি, প্রধানমন্ত্রী বলছেন যে তিনি ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করবেন, জিয়ার অনুষ্ঠিত নীতি তিনি অনুসরণ করবেন। জিয়ার অনুষ্ঠিত বা পররাষ্ট্র নীতি অনুসরণ করবেন, এটি পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন। হ্যাঁ বলছেন, কিন্তু বাস্তবে আমরা দেখতে গিয়ে আমরা একটাই তো মিডল ইস্টের সঙ্গে আলোচনা, কিংবা এই যে উনি আজকে যে কথাটা বললেন হুটহাট করে উনি চুক্তি করেন নাই এবং এগুলো দরকার ছিল, এবং এগুলা তার বিরুদ্ধে অভিযোগ। আবার সেলিম ভাইরা এগুলোকে বাড়তি বোঝা মনে করছেন। উনি মনে করছেন, তো সবাই মনে আবার করছেন। উনি মনে করছেন যে এটি সঠিক ছিল। হ্যাঁ সঠিক ছিল, উনি বলছেন এটা সঠিক, উনি সরকারের পক্ষ থেকে মানে সেই সময় দেশের পক্ষ থেকে এই কাজগুলো ঠিকঠাক করেছেন। এখন কোনটা ঠিক? অতএব বিএনপি এগুলোকে সম্পর্কে সুস্পষ্ট বিএনপির নীতি ঘোষণা করতে হবে। বিএনপিকে বলতে হবে যে আমরা এই পথে অগ্রসর হব। আর একটা হচ্ছে যে এর মানে বিএনপি এখন এই মুহূর্তে একটা দলের মধ্যে তো দুইটা মত থাকতে পারে, কিন্তু একটা মতকে তো আপহোল্ড করতে হবে যে এই মতটা সরকারের তো মতামত একটি হতে হবে। হ্যাঁ একটা হতে হবে, কিন্তু প্রাথমিকভাবে কোনো কোনো প্রশ্নে দ্বিমত হতেই পারে, এটা কোনো আপত্তির কিছু নেই, কিংবা ভিন্ন মত হতে পারে। না, ভিন্ন মত, কিন্তু সিদ্ধান্ত তো যখন সিদ্ধান্ত গ্রহণ করবে তখন একটা মতই আসতে হবে এবং আপলোড করতে হবে। তো আপাতত কিছু সময়ের জন্য এখানে একাধিক মত থেকেই যেতে পারে, কিংবা এও হতে পারে যে সরকারের হাতগুলো ঠিকমতো কাজ করছে না। মানে এখানে ভিন্ন মত ইতিমধ্যে আপনি দেখছেন কিছুটা, মানে একাধিক মত দেখছেন। আমি যেটা বলতে চাই যে একটা হচ্ছে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিছু বক্তব্য ঘটিয়েছিল অন্তর্বর্তী সরকার, এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী সেই সময়ের পররাষ্ট্রমন্ত্রী একই ব্যক্তি, এবং উনি সেটাকে আপহোল্ড করছেন। এখানে হলো প্রবলেমটা, ওখানে যে আপহোল্ড না করা সেটা তো সরকারের পলিসি। উনি তো তাতে মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকার আর এই সরকার যেন একটা একই জায়গায় থেকে একইভাবে ভাবছে, কিন্তু আমার কাছে সেটা মনে হয়নি। কেন, অন্তর্বর্তী সরকারের তো বিভিন্ন রকম পদক্ষেপ রয়েছে। নির্বাচনের প্রশ্নেও যেটা সেলিম সাহেব যথার্থই বলেছেন, তার দোদুল্যমানতা ছিল এবং সময় কালক্ষেপণ করেছে, এগুলো তো অন্তর্বর্তী সরকারের ছিল। তো সেগুলোর পরেও শেষ বিচারে হ্যাঁ এটি ঠিক যে সরকার নির্বাচনটা দিয়েছেন, তো এই জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য বলে আমি মনে করি। মানে যে কোনো মূল্যে নির্বাচনটি সেলিম ভাইরা চেয়েছেন, মূল্যটি একটু বেশি দিতে হলো যে কিনা কোনো মূল্য কিনা জানি না, তবে নির্বাচনটা সেলিম ভাইয়ের আলোচনায় সেটি বুঝলাম সেটা ছিল তাদের যে কোনো ভাবে 12 তারিখ পার করা, যে কোনো মূল্যে। এই জনগণের আকাঙ্ক্ষা ছিল নির্বাচনের বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই। এবং সাইদ ভাই, যে কোনো মূল্যে নির্বাচন বা 12 তারিখ পার করা, এটি আমাদের বেশি মূল্য দিতে হলো কিনা আমরা শুনবো ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। মূল্য আমরা কত দিলাম? দর্শক, আর কাবল প্রশ্নগুলো সহজ নিচ্ছে, আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। সাইদ ভাই, আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, যুদ্ধ এবং রাজনীতি, সরকার, নতুন সরকারের জন্য অনেক চ্যালেঞ্জ। যেমন একটি বিষয়ে সেলিম ভাই বললেন যে বিগত সরকারের কিছু কর্মকাণ্ড তাদের কাছে লায়াবিলিটিস মনে হয়, বাড়তি চাপ মনে হয়। এই চাপ সামাল দেয়া এবং এই যুদ্ধ, ছোট্ট করে যদি বলেন যে এই সরকারের যে পররাষ্ট্রনীতি নিয়েও আপনি বললেন যে অবস্থান থেকে সরে গেছে, সবটা মিলিয়ে আমরা আসলে কোন দিকে এগোচ্ছি, ছোট্ট করে একটু। এখন পর্যন্ত যেটা যে এই সরকারের যে কমিটমেন্টগুলো এবং যে পরিকল্পনা যেভাবে শুরু করেছে সেটা আশাব্যঞ্জক, কিন্তু এগুলোকে বাস্তবায়ন করতে হলে আমাদের যে সীমাবদ্ধতা ইত্যাদি যেগুলো আছে, বিশেষ করে যুদ্ধজনিত কোনো সমস্যা, এটাকে বিঘ্নিত করতে পারে। সরকার দলীয় কিছু সংসদ সদস্য বলেন, কিছু রাজনৈতিক নেতারা বলেন, তারাও কিন্তু কিছুটা পাওয়ার পার্টি হ্যাঁ, এটা একটা মানে এই ব্যাপারে অঙ্গীকারটা দরকার। আর একটা হচ্ছে দলগুলোকে যেটা প্রধানমন্ত্রী ফিল করেন সেটা দলের নিচের দিকে ফিল করতে হবে। যেমন ধরুন যে প্রধানমন্ত্রী বলছেন এবং খুব স্ট্রিক্ট এ ব্যাপারে যে চাঁদাবাজি যেন না হয়, কিন্তু অনেকেই যদি রমজানে ইফতার বন্ধ করে দিয়েছেন, হ্যাঁ রমজানে ইফতার বন্ধ করে দিয়েছেন, আরও অনেকগুলো ওই উদ্যোগ নিয়েছেন। এখন ওখানে যেন আমি কথার কথা বলি
যে সেলিম সাহেব যদি বলেন তার কর্মীরা যখন চাঁদাবাজি করে, উনি যদি সেইভাবে স্ট্রিক্ট না হন, একইভাবে না দেখেন, তাহলে প্রধানমন্ত্রীর ওই বক্তব্যটা কাগজে বক্তব্য পরিণত হয়ে যাবে। আবার কর্মী পালারও একটি বিষয় আছে। না, কর্মী এইভাবে ইসে পালার মধ্য দিয়ে কোনো লাভ হয় না, মানে কর্মী পালা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসা দরকার। এবং শেখ হাসিনার সময় আমরা দেখেছি যে পরিণতিটা কোন জায়গায় গিয়ে পরিণতিতে দাঁড়ায়। কোথায় যায়। সেলিম ভাই, আপনারা কেন বোঝেন না প্রধানমন্ত্রীর আমরা এই অবশ্যই ফিল্ডটা? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে শুরু করেছেন আমরাও ঠিক সেইভাবে আমরা এটা রিয়েক্ট করছি। কিন্তু তারপরেও তো সংবাদপত্র খুললে কিছু সংবাদ আসে। না না, এগুলো অনেকগুলো ব্যাপারগুলো আছে। আমরা আসলে মানে অতীত মিডিয়া সন্ত্রাসের মানে ইয়েতে ছিলাম, এখনো আছি। মিডিয়াকে কি যেমন আপনারা এবারও সন্ত্রাস মনে করছেন? আমি বলি, আমি আমার নির্বাচনী এলাকায় বলেছি যে যে আপনার সিএনজি স্টেশনগুলো যে টোলটা আদায় করা হয়, সেটা টিসিট দিয়ে আদায় করা হয়, 10 টাকা জায়গায় তো 20 টাকা আদায় করা হয়। আমি বলেছি যে টোলের পয়সাটা আমি দিয়ে দেবো সরকারি ফান্ডে, এখানে কোনো মানে আপনার টোল আদায় করা যাবে আপনি না। কোথায় পাবেন আচ্ছা, এটা? আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে দেবো। আমি এত ব্যবসা টোল বাণিজ্য আপনি করছি। দিবেন না, কেমনে? খুব বেশি না এটা, মানে এটা খুব বেশি না, কিন্তু এটা এফেক্টটা পড়ে জনগণের খুব বেশি। আচ্ছা, আচ্ছা। হয়তো একটা সিএনজি স্টেশনে 1-1.5 লাখ টাকা আপনার টোল আসে, সেখানে সেটা হয়তো 2-2.5 লাখ টাকা দিয়ে নেয়, তারপর 4 লাখ টাকা দিয়ে বিক্রি করে, তারপর 6 লাখ টাকা 10 লাখ টাকা এরকম উঠায়। 5টা এই যে স্টেশনের যদি টোল আপনি না, নিজে দিতে চান, আপনি দিতে পারলেন, তাহলে কিন্তু তো আরেকজন এমপি পারবেন না। 5 লাখ 7 লাখ চলে যাবে। একজন স্কুল শিক্ষক এমপি হয়েছেন, তিনি পারবেন না, কিনা? তিনি যদি না পারেন তিনিও ব্যবস্থা করে পারবেন, এবং তিনি মানে কঠোর বরং অবস্থান ওইটা নেবেন। বন্ধ করতে হবে। আমরা যেমন পৌরসভা থেকে আলোচনা সভা, আমাদের সাথে পরিচিতি সভা আমার সাথে, এবং সেখানে বললো যে ফলোড বাই ইফতার। আমি বললাম যে না, ট্যাক্সের টাকা দিয়ে ইফতার করবো না, আমি 11টার মাঝে শেষ করেছি। অর্থাৎ আমরা, আপনি দেখবেন যে প্রত্যেকটা সংসদস্য, মন্ত্রী, আজকে একজন মন্ত্রী মহোদয় তিনি কিন্তু আপনার মানে হাজিরা পরীক্ষা করতে গিয়েছেন। যদি এটা এখন আধুনিক পদ্ধতিতে আপনার ঘরে বসে এটা কন্ট্রোল করা যায়, তারপরে এটা এই যে মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করছি। আমরা কোনো রকম নেই যে কর্মী পালাটালা কোনো বিষয় নয়, কর্মীরা কাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, অথবা চাকরি বাকরি করবে, এটাই আমরা ওই যে কর্মীদেরকে পালতে হবে। এই সংস্কৃতি থেকে আমরা আমরা শেষ পর্যন্ত দেখবো না, প্রথম এই সংস্কৃতি কিছুদিন। থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। এবং সরকারি দল মানিয়ে 17 বছর যে লুণ্ঠন, এটা যা অনেকের মধ্যে গেঁথে গেছে, সেখান থেকে আমরা বের করার মানে চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলছেন যে আপনারা ক্ষমতাসীন দল না, আপনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, এটা উনি বলেছেন, ক্ষমতা পাননি। উনি আমাদের সাথে যখন দেখা হয়েছেন আমাদেরকে বলেছেন যে দেখেন, আপনার এখন দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে, এটা কোনো ক্ষমতাসীন বলতে কোনো কিছু নাই, আমাদেরকে দায়িত্ব দিয়েছে, দায়িত্বটা পালন করতে হবে। আপনাকে ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে, আপনাকে আপনার ভোটের মানে এই দায়িত্ব পালন করতে হবে। বৈশ্বিক দুর্যোগের মধ্যে যদি আপনারা আসলে দায়িত্ব পালন করেন, তাহলেই জনগণ স্বস্তি পাবে, আমরা বিশ্বাস করি। কিন্তু আপনারা যদি ক্ষমতাসীন হয়ে যান, তখন এই বৈশ্বিক পরিস্থিতি এবং আপনাদের ক্ষমতাসীন হলে চাপে জনগণ ক্ষমতাসীন হলে এটার পরিণতিটা কি? 5ই আগস্ট আমাদেরকে দেখে যে 5ই আগস্ট বলছেন, আমাদের মধ্যে একটা সংস্কার হয়ে গেছে, আমাদের মনোজগতে একটা 5 আগস্ট বড় যদি ধরনের মাথায় থাকে সংস্কার সেলিম হয়েছে। ভাই, হ্যাঁ। তাহলে আমি বিশ্বাস করি আপনারা সফল হবেন। না, আমরা যখন দেখি রাজনীতি করতে গিয়ে সালমান রহমান 75 বছর বয়সে দাড়ি কামিয়ে পালাতে হয়, আমরা তো সেই রাজনীতিতে সরে আসতে হবে আমাদেরকে, এবং আমাদের মনোজগতে একটা অটো সংস্কার হয়ে গেছে। অনেকের সাথে তো কথা বলছি, আমি দেখছি প্রত্যেকে সংস্কারটা ধারণ করছে। জি, ধন্যবাদ। আমরা বিশ্বাস করি আপনাদের এই ধারণ, এই শুধুমাত্র ওই 5 আগস্টকে ধারণ না, জনগণকেও ধারণ করবেন এবং বাংলাদেশকেও ধারণ করে আমাদের সবাইকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেবেন। আমরা আজকের মতোই শেষ করছি। ধন্যবাদ সাআদাত হোসেন সেলিম আপনাকে, ধন্যবাদ আবু সাঈদ খান আপনাকেও। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি আগামী রোববার রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।